সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন গল্পকথা। সাথে আছি আমি অর্চি রহমান, আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর ইকবাল মাহমুদ চৌধুরী, অবসরপ্রাপ্ত এবং ডিরেক্টর, হামদর্দ ল্যাবরেটরিজ। কেমন আছেন? আছে বলে ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গল্পকথার আয়োজনে আজকে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমার আসে আমি নিজেও আনন্দিত হলাম। এবং যেটা প্রথমে আমি আলোচনায় যেতে চাই বা গল্পে যদি যেতে চাই, যে আপনার ছেলেবেলার কথা বা আপনার ছেলেবেলায় বেড়ে ওঠার কথা দিয়ে যদি জানতে চাই, কোথায় বেড়ে উঠেছেন বা ছোটবেলা কেটেছে কোথায়? আসলে এগুলি অনেক বড় ইতিহাস, শর্ট বলতে হয়। আমি কলেজ লাইফে জগন্নাথ কলেজের ছাত্র ছিলাম। এখন কিন্তু জগন্নাথ কলেজ নাই, বিশ্ববিদ্যালয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সাইকোলজি ডিপার্টমেন্টে, মনোবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ি। মনোবিজ্ঞানে যখন আমি তৃতীয় বর্ষ উঠি, তখন বিশ্ববিদ্যালয়ে কোনো একটা কারণে আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যাইনি। কিন্তু এই বিষয়টি কেন বেছে নিয়েছিলেন, মনোবিজ্ঞান কেন? আসলে আমি সত্য কথা বলে মধ্যবিত্ত ঘরের ছেলে। আচ্ছা। বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। অনেক ভাই বোনের মধ্যে লেখাপড়া, যে কোনো জায়গায় গেলে লেখাপড়া ভালো করতে পারলে কোনো অসুবিধা নেই, মনোবিজ্ঞানও ভালো করতে পারতাম। সেটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টে ঢুকলাম বা সে সময় গেলাম। আর মনোবিজ্ঞান অনেক ফ্যাকাল্টিজ অ্যাভিনিউজ আছে ওপেন, ক্লিনিক্যাল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, এগুলো অনেক ভালো ভালো সাবজেক্ট আসছিল সে সময় পড়ার। আমি যেমন ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়তেছিলাম, সেকেন্ড ইয়ার পর থার্ড ইয়ার উঠছে। ওঠার পরে দিয়ে কোনো কারণবশত আমি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছি, পড়ালেখার জন্য আর যাইনি, এমনি গিয়েছি। তো আমি সেনাবাহিনীতে যোগদান করি। সেটা 1980 সালের 29শে জানুয়ারি আমি ক্যাডেট হিসাবে যোগদান করি। আচ্ছা, একদম ডেটটাও মনে আছে আপনার? হ্যাঁ, ডেট মনে রাখতে, সেটা একটু স্মরণীয়। যোগদান পরে সেনাবাহিনীতে আমি দীর্ঘ 25 বছর কর্মরত ছিলাম। আচ্ছা। আমি আনফর্চুনেটলি বিশ্ববিদ্যালয় ডিগ্রিটা সম্পন্ন করতে পারিনি, কিন্তু আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন নিয়েছি এবং পোস্ট গ্র্যাজুয়েশন MBA করেছি। আচ্ছা। এবং আর্মি হায়ার এডুকেশন যে স্টাফ কলেজ, সেটাও আমি কমপ্লিট করেছি। তারপর 2007 সালের 31শে ডিসেম্বর আমি LPR-এ যাই। আচ্ছা। সেখানে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে কোথাও কোনো জব করা যায় কিনা। 31শে ডিসেম্বরের পর 31শে জানুয়ারি 2008 সালে LPR থাকাকালীন অবস্থায় আমি হামদর্দ ল্যাবরেটরিতে ওয়াকফতে যোগদান করি। সেই থেকে যাত্রা শুরু হয়েছে, 14 বছরের দীর্ঘ যাত্রা। 14 বছর। তবে আল্লাহর কাছে হাজার শুকর, একটা আল্লাহরই প্রতিষ্ঠান, ওয়াকফ একটা প্রতিষ্ঠানে যে কর্মরত আছি, অনেকগুলো অভিজ্ঞতার সঞ্চয় করেছি। বাস্তব জীবনের সাথে যে প্রতিকূল অনুকূল দুইটা পরিবেশের সাথে খাপ খায় এখানে কর্মরত আছি, এখনও আছি। তো ভালোই লাগে, কারণ এই প্রতিষ্ঠানে কোনো মালিকানা নাই। আচ্ছা। ওয়াকফ, আল্লাহর নামে যেটা ওয়াকফ করা হয়, সেই মালিকানা নাই। এবং এটার আয় যেটা হয় মানব কল্যাণে ব্যয় করা হয়, সমাজের উন্নতির জন্য, শিক্ষা, চিকিৎসা এবং স্বাস্থ্য খাতে। হামদর্দের বিশ্ববিদ্যালয় আছে, হামদর্দের পাবলিক কলেজ আছে, হামদর্দের মেডিকেল কলেজ আছে 4টা। সেখান থেকে প্রতি বছর শিক্ষার্থীরা লেখাপড়া করে, অনেকদেরকে বিনা পয়সায় চিকিৎসা প্রদান করে। আপনি হয়তো অবাক হবেন, গ্রামের একটা ছেলে গোল্ডেন GPA 5 পেয়েছে, রিক্সা পুলার ছেলে বা গরিব ছেলে, কিন্তু সে ছেলেটা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না। তখন পেপারে অ্যাড দেখে ওই ছেলেটার কাছে চিঠি দেওয়া হয়, আচ্ছা, তোমার সমস্ত ভরণ পোষণ আমরা দেব, তুমি আসো। হামদর্দ পাবলিক কলেজে ভর্তি করানো হয়, হোস্টেলে রাখানো হয়। তারপরে সেই হোস্টেল থেকে তাকে করে কি লেখাপড়া শিখে ইন্টারমিডিয়েট পাস করায়, করানোর পরে সে উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয়ে যায়। অনেক উদাহরণ আছে আমাদের। এই কার্যক্রমগুলো কি করে হয়ে থাকে, মানে হামদর্দের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কি করে হয়ে থাকে, কি কি কার্যক্রম আছে? এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে হামদর্দকে মানুষ যখন বলে তখন হামদর্দ মনে করে যে হারবাল ভেষজ। আসলে হামদর্দ 106 বছরের প্রতিষ্ঠান। এটা হাকিম আব্দুল মজিদ, উনি হামদর্দকে প্রতিষ্ঠা করছেন।
এটার পরে দিয়ে উনি যখন হামদারটা তৈরি করেন তখন বলছে যে হামদার থাকবে ওয়াকফ। ওয়াকফ সাধারণত আওলাদ হয়, ওয়াকফ আল্লিল্লাহ। আওলাদ হচ্ছে উত্তরাধিকারীর জন্য, আর লিল্লাহ হলো আল্লাহর নাম দান করা, তো এটা ওয়াকফুল্লিল্লাহ। এবং উনি যে মেডিসিনটা তৈরি করে গেছেন 106 বছর বা 110 বছর হয়েছে এখন, সে আগে যে মেডিসিনের যে লভ্যাংশ ছিল সেই লভ্যাংশ দিয়ে বলছে যে মানব কল্যাণে ব্যয় করবে। তখন বলছে যে হামদাদ প্রতিষ্ঠানটাকে ওয়াকফ করা হোক। আচ্ছা, সেই থেকে ইদ্যুপতি এই ওয়াকফ আছে। এখন প্রশ্ন হলো হামদাদ ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান প্লাস ওয়াকফ একটা প্রতিষ্ঠান। এখন কিভাবে এটা সমন্বয় করে সেটা আপনার জানার দরকার। হামদাদের যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশ রয়্যালটিটা কতগুলি আইটেম আছে, যেমন রুহ আফজা, সিঙ্কার, এই ধরনের আইটেমগুলি যেগুলি আছে এগুলি রয়্যালটিটা হামদাদ ফাউন্ডেশন নামে একটা সমাজ কল্যাণ প্রতিষ্ঠান করা আছে হামদাদের ভিতরে, যার প্রতিষ্ঠাতা হামদাদের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর ইউসুফ হাসান ভূঁইয়া, উনি নিজেই। ওনার নেতৃত্বে সেখান থেকেই এই ওয়াকফের যে হামদাদের লভ্যাংশের যে রয়্যালটিটা সেটা ফাউন্ডেশন যায়। ফাউন্ডেশন থেকে ওই শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় করা, কলেজ করা, ওখান থেকে ওই টাকাগুলি ব্যয় হয়। আচ্ছা, এবং সেই বিষয়ে আরও শুনবো। আপনার যাত্রা কি করে শুরু হলো হামদারদের সাথে সেটাও জানতে চাই, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও গল্প কথার আয়োজনে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর ইকবাল মাহমুদ চৌধুরী, অবসরপ্রাপ্ত এবং ডিরেক্টর হামদর্দ ল্যাবরেটরিজ। যে বিষয়ে শুনছিলাম যে হামদর্দ তো আসলে শুধু বাংলাদেশের যে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ব্যাপারটা তো এরকম না। এই যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, পাকিস্তানেও পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে যদি একটু জানতে চাই এবং এই বিষয়গুলো, এই জিনিসগুলোর জনপ্রিয়তা সম্পর্কে একটু যদি জানতে চাই। আসলে হামদাদ ইটসেলফ ইজ এ ব্র্যান্ড। এখন এই হামদাদ পাকিস্তান হামদাদ থেকে এই বাংলাদেশ হামদাদটা আসছে। আমরা আগে তো পাকিস্তানি ছিলাম। বাংলাদেশ হামদাদের দুইটা শাখা ছিল, একটা ছিল গুলিস্তানে একটা হামদাদের ব্রাঞ্চ ছিল, আর একটা ছিল চিটাগাং আগ্রাবাদে। সে হামদাদ থেকে ওর সময় যখন ছিলেন বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর, ওনার কাছে অ্যাসেট ছিল 50,000 টাকা আর লাইবিলিটি ছিল 2,92,000 টাকা। এই অ্যাসেট লাইবিলিটি দিয়ে উনি সাইকেল করে ওষুধ ফেরি করছে এবং ওষুধের জিনিসপত্র কিনছে। 50,000 টাকা অ্যাসেট এবং 2,92,000 লাইবিলিটিস নিয়ে বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর যেটা শুরু করেছেন, এই কোম্পানির বর্তমান সম্পদের পরিমাণ হলো 16,000 কোটি টাকা ওনার এই অধ্যাবসায় এবং ওনার একনিষ্ঠ কাজের জন্য। এখন ডাইরেক্টলি এখানের মধ্যে 7 থেকে 8,000 লোক হামদাদে কর্মরত আছে এবং ইনডাইরেক্টলি এটা সাপ্লাই চেইনে লক্ষাধিক লোক আছে। এই যে প্রাতিষ্ঠানিক রূপ, এবং দেখা যাচ্ছে বাংলাদেশের অনেকগুলি অ্যাবান্ডেন্ট প্রপার্টি ছিল যেগুলির আজকে অস্তিত্ব খুঁজে পাবে না। আমি সত্য কথা বলি, আদমজি বলেন, বাউনিয়া আদমজি, অন্যান্য পাটকল, জুটকল যেগুলি ছিল সেগুলি তো এখন নাই আর। এখন কিন্তু এই যে জিনিসগুলি রেখে গেছিল, জিনিসগুলি যে উনি দায়িত্ব নিয়ে এই কাজগুলি করেছে এবং উনি এখন এই জিনিসগুলি গড়ে তুলছে, ফ্যাক্টরি গড়ে তুলছে, 300টার মতো শোরুম হয়েছে, তারপরে পাবলিক কলেজ, ইউনিভার্সিটি, ইউনানি মেডিকেল কলেজ, এগুলি তো তার অধ্যাবসার কারণ, তার শ্রমের জন্য, একনিষ্ঠা কর্তব্যের জন্য। এই লোক যদি ইচ্ছা করতো ব্যক্তি মালিকানা হিসাবে এগুলি আত্মসাৎ করতে, সে করতে পারতো, কিন্তু করে নাই। এটা একটা লিল্লার প্রতিষ্ঠান, মানব কল্যাণের প্রতিষ্ঠান, শিক্ষা, চিকিৎসা এবং মানব সেবা, এই তিনটেই হলো হামদাদের মোটো। তো আমি নিজের কাছে নিজেকে ধন্য মনে করি যে চাকরির অবসর জীবনে হয়তো কোনো একটা ভালো কাজ করেছি জীবনে, তার জন্য এই প্রতিষ্ঠানে আমি কর্মরত আছি। এবং সেই যাত্রাটা কি করে শুরু হয়েছিল? যাত্রাটা আসলে উনি জিজ্ঞেস করছে 2007 সালে যখন আমি রিটায়ারমেন্টে যাই, এলপিআরে থাকি, তো উনি জিজ্ঞেস করছে হামদাদ চাকরি করবে কিনা। আমি বলছি আমি অসুবিধা নেই, আমি কাজ করতে চাই। প্রথমে আমাদের ইউনিভার্সিটি প্রজেক্ট দায়িত্ব দেওয়া হলো। তো প্রজেক্টের যে বিশ্ববিদ্যালয়ের ল্যান্ড ডেভেলপমেন্ট, ল্যান্ড বাউন্ডারি, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশান, ইরেকশান,
এগুলি আমি কাজ করেছি। আচ্ছা, কমপ্লিট করার পর দিয়ে আমাকে ইউনিভার্সিটি কাজ শেষ হওয়ার পরে আমাকে লিগ্যাল এবং প্রোটোকলের দায়িত্ব দেওয়া হয়েছে, যথারীতি ওনার ডাইরেকশন মোতাবেক কাজ করতেছে। আচ্ছা। এবং আপনি যখন কাজ শুরু করেছিলেন সেই সময় তো অবশ্যই অনেক কিছু ভাবনা চিন্তা পরিকল্পনা করেই কাজ শুরু করা হয়েছিল। সেই সময় লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল, আপনার কাজের মোটিভ কেমন ছিল বা কি ছিল? আসলে সত্য কথা বলতে জীবনের মধ্যে লক্ষ্য উদ্দেশ্য একটা জিনিসে থাকা উচিত প্রত্যেক ব্যক্তির। জি। একটা হলো মন যদি সৎ থাকে, উদ্দেশ্য যদি সৎ থাকে, কাজটা সৎ হবে। আচ্ছা। এখন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বা হামদর্দের ঢুকে প্রথমে প্রতিকূল কিছু পরিবেশ পেয়েছি। প্রতিকূলতা মানে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য ল্যান্ড প্রকিউর করেছে অন্যজন, তারপর ল্যান্ড ডেভেলপ করা, ওখানে বিল্ডিং ইরেকশন করা, এবং সত্য কথা আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলাম, সেখান থেকে বেসামরিক একটা প্রতিষ্ঠান, তাও ওয়াকফ প্রতিষ্ঠান এসে কাজ করা, এটা অবশ্যই ডেফিনেটলি একটু কমপ্লিকেসি প্রথমে পেয়েছি। প্রতিকূল থেকে অনুকূল গেছে, অনুকূল পরিবেশে থেকে আমার কাজটা সাকসেস করেছে শুধু একটা কারণে, মনটা সৎ আছে। নিজে বলাটা ঠিক না, উদ্দেশ্যটা সৎ ছিল, পরিকল্পনা সৎ ছিল। যদি কারো মন সৎ থাকে, উদ্দেশ্য সৎ থাকে, তাহলে সে কাউকে ভয় করার কথা না, তাহলে সামনের দিকে আগায় যেতে পারে। এবং এই দীর্ঘ 14 বছরের জীবনে কাজের ক্ষেত্রে আপনি কি কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন? সবথেকে বড় বাধা কোন ধরনের বাধাগুলো সামনে এসছে? আসলে বাধা তো অনেকগুলি আছে, কিন্তু সিগনিফিকেন্ট বাধা বলতে যেমন প্রাতিষ্ঠানিকভাবে ইন্টারনালি যেটা আছে সেখানেও কিছুটা আছে। আমার গ্রহণযোগ্যতা সেনাবাহিনী থেকে আসছি বেসামরিক প্রতিষ্ঠানে, এটা গ্রহণযোগ্যতা প্রথমে প্রতিষ্ঠা করতে আমার কষ্ট হয়েছে। আচ্ছা, এটা স্বাভাবিক। তারপরে দ্বিতীয় নম্বর হলো আমি যেখানের মধ্যে প্রজেক্ট এলাকা ছিল সেখানে কাজ করতে গিয়ে স্থানীয় জনসাধারণের স্বার্থের জন্য সবসময় যে লেলাইতে ছিল সেটাকে ম্যানেজ করতে হয়েছে। আচ্ছা, সেটাও একটা প্রতিকূলতা ছিল। তারপরে দিয়ে যেমন পারিবারিক দিক দিয়ে বাচ্চা কাচ্চার লেখাপড়া, তাদেরকে গ্রোম আপ করা, পরিবারকে সময় দেওয়া, কাজেরকে নিয়ন্ত্রণ করা, এগুলি সবগুলা হিসাব নিকাশ করে অনুকূল প্রতিকূলের মধ্যে মিলিয়েই করতে হয়েছে। সেই যাত্রা, সেই জীবন সম্পর্কে আরো শুনবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। ধন্যবাদ দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল, আরো একবার বিরতি নেবার, ফিরে আসছি আবারও এক্ষুনি আমাদের অতিথির কাছে। আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর ইকবাল মাহমুদ চৌধুরী, অবসরপ্রাপ্ত এবং ডিরেক্টর, হামদর্দ ল্যাবরেটরিজ। যে বিষয় শুনছিলাম যে জীবনে তো আসলে চলার পথে অনেক রকমের অভিজ্ঞতা হয়েই থাকে, সেটা ভালো হতে পারে, কখনো খারাপও হতে পারে। তো আপনার ক্ষেত্রে সেরকম তিক্ত কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে কিনা বা আছে কিনা সেরকম কোনো অভিজ্ঞতা? আসলে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। প্রত্যেকের জীবনেই তিক্ততা এবং শুভ অনেক কিছুই থাকে, তো তিক্ততা থাকা অস্বাভাবিক কিছুটা স্বাভাবিক। আমার মনের মধ্যে আসলে কিছুটা পীড়া দেয় মাঝে মাঝে দেশের কথা ভাবি, জাতির কথা ভাবি, সব কিছুর কথা ভাবি। আমাদের দেশের একটা শিক্ষার্থী গোষ্ঠী, যেমন এই যে মাদ্রাসার ছাত্র, আমি একটা সত্য ইতিহাস বলি, আসলে এদেশে উপনিবেশ শিক্ষা এবং সংস্কৃতিটা এখনও কিছুটা বিদ্যমান আমাদের মাঝে। তো উপনিবেশ শিক্ষা সংস্কৃতি আর যেটা আছে সেই জিনিসটার থেকে আমরা এখনও বের হতে পারি নাই। সেটার থেকে বের হওয়া উচিত আমাদের, বের হয়ে বাস্তব জীবনভিত্তিক এবং সমাজভিত্তিক এবং এদেশের মাটি এবং এদেশের জনগণের জন্য যেটা স্যুট করে সেটাই আমাদের করা উচিত। সেটা কি করে সম্ভব বা কি কি ওয়েতে আমরা সেগুলো? আমি আগে তিক্ততা বলি, তারপরে অভিজ্ঞতা বলি। আচ্ছা। ব্রিটিশের বিরুদ্ধে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে। হয়ে দেওয়ার পরে দেশের মুসলমানরা বলেছেন যে আমরা ব্রিটিশের ইংরেজ শিক্ষা নেব না। আচ্ছা। তখন তারা সবাই মিলে একটা শিক্ষা ব্যবস্থার জন্য করলো, কওমি শিক্ষা দেওবন্দ, ভারতের দেওবন্দ মাদ্রাসা সৃষ্টি করলো। জি জি। তখন ব্রিটিশদের বিরুদ্ধে শিক্ষা নেবে না বললে দেওবন্দ মাদ্রাসা সৃষ্টি করলো। করার পরে এই মাদ্রাসা প্রচার প্রসারে এখন সারা বাংলাদেশ এবং সারা ভারত এবং বিভিন্ন এই পাক ভারত উপমহাদেশে অনেক দেওবন্দ কওমি মাদ্রাসা হয়েছে। এখন কওমি শিক্ষার একমাত্র চরিত্র, সংক্ষেপে বলি, একমাত্র চরিত্র হলো
এটা দাওরা হাদিস বা MA পাসের সমতুল্য সনদপত্র পায়। ইন বিটুইন কিন্তু কোনো সনদপত্র নাই। আচ্ছা, এখন একটা শিক্ষার্থী 40 থেকে 50 লক্ষ শিক্ষার্থী, এদের সাথে সংযুক্ত কয়েক লক্ষ শিক্ষক আছে। এদেরকে যদি সামাজিক এবং কর্মমুখী এবং প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা যদি আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত না করা হয়, এই 40 থেকে 50 লক্ষ শিক্ষার্থী প্রতি বছর সমাজের জন্য বোঝা হবে না। কি হবে সেটা আমি বলতে পারি না, তবে এটা একে গণমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত করা উচিত। মাদ্রাসা শিক্ষা টোটাল শিক্ষা প্রতিষ্ঠানের 1100। এদেশের দাওরা হাদিসের শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান বেফাক, এই ধরনের 6টা বেফাক আছে। বেফাকের অধীনে হচ্ছে 21,000 শিক্ষা প্রতিষ্ঠান। যদি 21,000 শিক্ষা প্রতিষ্ঠান 40 থেকে 45 লাখ থাকে, সারা দেশে কত লক্ষ শিক্ষার্থী আছে যাদের ইকুইভ্যালেন্ট কোনো শিক্ষার মর্যাদা নাই। এই শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে কারোর সাথে প্রতিযোগিতা করা কোনো ক্রাইটেরিয়া ম্যাট্রিক্স নাই। এবং এদেরকে আমার অনুরোধ, এদেরকে নিয়ে দেশ জাতি ভাবা উচিত এবং এদেরকে নিয়ে একটা সুষ্ঠু ব্যবস্থা করে দেওয়া উচিত। জি, এবং তখন যেটা জিজ্ঞেস করছিলাম যে সেটা আসলে কি করে সম্ভব, যে বাস্তব যেই দিকটা আপনি বলছিলেন, বাস্তবমুখী কি করে গড়ে তোলা সম্ভব? এখন দেখেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও কিন্তু আগে সরকার অনুমতি ছিল না। তারপরে মাদ্রাসা শিক্ষা যখন মাধ্যমিক শিক্ষা বা সাধারণ শিক্ষার সাথে সমতুল্য করা হলো পাঠ্যক্রমটা, তখন ক্লাস 10-এ যদি মাদ্রাসায় কোনো ছেলে পাস করে, তখন তারা ইন্টারমিডিয়েট কিন্তু কলেজে এখন ভর্তি হতে পারে এবং ইউনিভার্সিটি যে বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে। তো মাদ্রাসা শিক্ষা যদি 1000 মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সমতুল্য শিক্ষাবান করেছে, ওই যে সুপ্ত শিক্ষার্থীরা তাদের শিক্ষা বিকাশের জন্য যে পদ্ধতিগুলি তার অবলম্বন করছে, তাদের জন্য যেমন দরজা খোলা, এই কওমি শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষায়নের জন্য এই পরিবেশটা শিক্ষা করার জন্য করা যেতে পারে এবং করা উচিত, এবং তাদের সমস্ত দরজা বন্ধ করে রাখছে, সেটাই মেইন কথাটা। সত্যি তাই। এবং আমি একটা কথা এর আগে জিজ্ঞেস করছিলাম যে এই যে হামদর্দের যাত্রাটা এত বছর, 100 বছরেরও বেশি সময় হয়ে গেছে, তো সময়ের সাথে সাথে আসলে জনপ্রিয়তার যে ব্যাপারটা আছে সেটা কতটুকু বাড়ছে বা কমছে, কি মনে হয় আপনার কাছে? হামদর্দের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা জনগণের কাছে অনেক ব্যাপক। কারণ এটা তো ন্যাচারাল মেডিসিন এবং এইটার সাথে কোনো সিনথেটিক বা অন্য কোনো কিছু সম্পৃক্ততা নাই। কোনো কেমিক্যাল বা কোনো কিছু এটা সম্পৃক্ত নাই। ন্যাচারাল গাছরা আমাদের দেশে বনজ, ফলজ এবং ওষুধ যে গাছ আছে সেগুলি দিয়ে তৈরি করা হয়। তো এটা যেন একটা সবচেয়ে বড় হলো এটার কোনো সাইড এফেক্ট নেই। যে পার্শ্ব প্রতিক্রিয়া যদি না থাকে, এই মেডিসিনটা কার্যকরী। এবং অন্য কেউ যদি মেডিসিন, আমি বলি না কে ভেজাল আছে, কারোর সাথে প্রতিদিন দেওয়া যায় না, তবে কথা হলো যে আছে ভেজাল দেখেই, মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া দেখেই অন্য মেডিসিন কোম্পানিগুলিতে যায় না। হামলাদের যেহেতু করে না, তারা হামলা যদি একনিষ্ঠভাবে কাজ করতেছে এবং সঠিক জিনিসটা দিচ্ছে, সেহেতু জনগণের গ্রহণযোগ্যতা এবং জনগণের কাছে এটার আগ্রহটা বেশি, গ্রহণযোগ্যতা সবসময় আসলে থেকে যাবে এবং যুগের পর যুগ যেহেতু থাকছে, আরো যুগের পর যুগ থাকবে সেই প্রত্যাশা রাখছি। এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আশা করছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, তখন শুনবো আপনার কাছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাধ্যমে দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং এসএ টিভির ব্যবস্থাপনা এবং এসএ টিভি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হামদর্দের তরফ থেকেও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি গল্পকথার আজকের আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএ টিভির পর্দায় চোখ রাখবেন।